একটু বলো তো, পরিণমনের ফলে আচরণের যে পরিবর্তন ঘটে তাকে কি আমরা শিখন বলবো? ওয়েলকাম টু ইডব্লিউ স্টাডি। তোমরা প্রত্যেকেই জানো আপার প্রাইমারি টেট মার্চ মাসের মধ্যে হতে চলেছে। মার্চ মাসের মধ্যেই পরীক্ষা হবে। তো অনেক বছর অপেক্ষার পর সবাই এই সুযোগ পেতে চলেছো। ওকে, তো সুযোগটিকে কাজে লাগাতে হবে। অনেকেই কল মেসেজ করছো যে আপার প্রাইমারি টেটের ব্যাচ শুরু করার জন্য। তো ফাইনালি আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লক্ষ্য পূরণ ব্যাচ। আমাদের বেস্ট অভিজ্ঞ টিচারেরা এখানে আছেন। এটা তোমাদের ফার্স্ট ডেমো ক্লাস। আমাদের ডেমো ক্লাস অনগোয়িং। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। ওকে, এবং আমাদের ডেমো ক্লাস গ্রুপে জয়েন করে নেবে। ওখানে তোমরা লাইভ ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। এবং আপার প্রাইমারি গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওখান থেকেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপেও জয়েন থাকবে বিভিন্ন এক্সামের আপডেট পেতে। ওকে, তো চলো আজকের ডেমো ক্লাস শুরু করছি। আর আগে একটু আলোচনা করে দিই কারা কারা এই পরীক্ষা দিতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এই পরীক্ষায় বসার জন্য তোমাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। এছাড়াও ডিএলএড অথবা বিএড ট্রেনিং থাকতে হবে। যারা অলরেডি ডিএলএড অ্যান্ড বিএড রানিং ব্যাচ তারাও কিন্তু এই আপার প্রাইমারি টেট দিতে পারবে। ওকে, আর যারা পাস সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে, কিন্তু তোমাদের সেই সাবজেক্টে মিনিমাম 300 নাম্বার থাকতে হবে। ওকে, নেক্সট দেখো একাডেমিক স্কোর। 10 নাম্বার রয়েছে একাডেমিক স্কোরে। তো গ্র্যাজুয়েশনের উপর বেস্ট করে এই নম্বর দেওয়া হবে। গ্র্যাজুয়েশনে তোমাদের যদি 60%-এর বেশি থাকে তাহলে তোমরা 10-এর 10 পাবে। যদি 60% থেকে 50%-এর মধ্যে থাকে তাহলে তোমরা 8 মার্কস পাবে। অ্যান্ড 50%-এর নিচে যদি থাকে তাহলে 6 মার্কস পাবে। ওকে, এরপর দেখো টেট ওয়েটেজ। এখানে 40 নাম্বার থাকছে। তোমরা 150 নাম্বারের যে টেট পরীক্ষা দেবে সেখানে 150 যদি পাও তাহলে তোমাদের টেট ওয়েটেজ দাঁড়াবে 40-এর 40, অর্থাৎ 40ই পাবে। ওকে, তো টেট এক্সাম খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেককেই টেটের স্কোর বাড়াতে হবে, সেই জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। ওকে, নেক্সট দেখো রিটেন এক্সামস। ওই মার্কের সাহায্যে হবে 25 নাম্বারের। তো এটা তোমাদের সাবজেক্টের পরীক্ষা। যে সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টের পরীক্ষা হবে ওই মার্কের সাহায্যে। ওকে, 25 নাম্বার। আর এটা নিয়ে আরো যদি পরবর্তী ক্ষেত্রে আপডেট থাকে তাহলে আমরা অবশ্যই জানিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, ওখানে তোমাদের ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়। এছাড়াও আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, নেক্সট দেখো ওরাল ইন্টারভিউ। এখানে থাকছে 15 নাম্বার। লেকচার ডেমনস্ট্রেশনে থাকছে 5 নাম্বার। আর টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে কারোর তাহলে দেখো 5 নাম্বার থাকছে। ইচ ইয়ার অফ সার্ভিস এখানে ক্যালকুলেট হবে 1 নাম্বার করে। ওকে, তো কোন স্কুলের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং এক্সপিরিয়েন্স? এটা হচ্ছে আপার প্রাইমারি লেভেল স্কুলের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। যারা প্রাইমারি স্কুলে পড়াচ্ছ, প্যারা টিচার বা টিচার হিসাবে জয়েন করেছো, তো সেক্ষেত্রে তোমরা এখানে কোনো প্রফিট পাবে না। আপার প্রাইমারি লেভেল স্কুলে যদি তোমরা পড়াও তবেই কিন্তু এই 1 নাম্বার ইচ ইয়ার অফ সার্ভিসের জন্য ক্যালকুলেট হবে। ওকে, বুঝতে পেরেছো? এরপর দেখো 150 নাম্বারের যে টেট পরীক্ষা দেবে সেখানে তোমাদেরকে কোন কোন সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেগুলো দেখে নাও। প্রথমেই দেখো সিডিপি। সিডিপিতে থাকছে 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 1 বাংলা, এখানেও থাকছে 30 নাম্বার। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, এখানেও থাকছে 30 নাম্বার। এই তিনটি সাবজেক্টই কিন্তু কম্পালসারি, প্রত্যেককেই পরীক্ষা দিতে হবে। নেক্সট দেখো ম্যাথস সায়েন্স। এখানে টোটাল নাম্বার থাকছে 60। ওকে, তো ম্যাথসে থাকছে 30, সায়েন্সে থাকছে 30। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো ইনক্লুড আছে। ওকে, তো এই সাবজেক্ট বা এই পেপারের পরীক্ষা কারা দেবে? না, যারা সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো সোশ্যাল স্টাডিজ। এখানেও থাকছে 60 নাম্বার। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি অ্যান্ড প্যাডাগজি এই সাবজেক্টগুলো ইনক্লুড আছে। তো সোশ্যাল স্টাডিজ যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য এই পেপারের পরীক্ষা। ওকে, তো কম্পালসারি থাকছে সিডিপি, বাংলা, ইংলিশ। এরপর দেখো সিডিপির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এই সিলেবাসটি পর্ষদ থেকে দেওয়া হয়েছে। এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এগোতে হবে। আরো এক্সট্রা অনেক টপিক রয়েছে, সেই টপিকগুলোকেও কিন্তু পড়তে হবে। ওকে, তো আমরা অলরেডি সিটেট পিওয়াইকিউজ
WBTET PYQs অ্যানালাইসিস করেছি, সেখান থেকে আমরা দেখেছি প্রচুর কোশ্চেন এসেছে যেগুলো এই টপিকের বাইরে। তো কোন কোন টপিকগুলো অ্যাড করতে হবে সেইগুলো যখন ক্লাস শুরু হবে তখন দিয়ে দেওয়া হবে। অ্যান্ড প্রত্যেকটা জায়গাকে কনসেপচুয়ালি ক্লিয়ার করতে হবে, ইন ডিটেলসে পড়তে হবে। তো প্রত্যেকটা জায়গা আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। আমাদের একটা নোটস মানে তোমরা 10টা বই পড়ছো, কারণ 10টা বইকে জিস্ট করে আমাদের নোটসগুলো তৈরি করা হয়েছে। তো চলো সিডিপির যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে কোন কোন টপিক রয়েছে সেগুলোকে একটু আলোচনা করে দিই। প্রথমেই দেখো বিকাশের ধারণা এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক কি। নেক্সট দেখো শিশুর বিকাশের মূলনীতি, ইম্পর্টেন্ট আছে। বংশগতি ও পরিবেশের প্রভাব, ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা টপিক থেকেই কোশ্চেন আসে। আরো এক্সট্রা টপিক আছে, সেগুলোকেও দেখতে হবে। ওকে, নেক্সট দেখো সামাজিকীকরণ, খুব ইম্পর্টেন্ট আছে। পিয়াজে, কোহলবার্গ, ভাইগোটস্কি, এদের তত্ত্ব জানতে হবে এবং নির্মিতিবাদ এবং সমালোচনামূলক যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেইগুলো আলোচনা করা হবে। শিশুকেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধির গঠন সম্পর্কিত দৃষ্টিভঙ্গির সমালোচনা, ইম্পর্টেন্ট আছে। ওকে, বহুমাত্রিক বুদ্ধি, ইম্পর্টেন্ট আছে। ভাষা ও চিন্তা, ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটা থেকে কোশ্চেন এসেছে। জাস্ট জেনে নাও কোন কোন টপিকগুলো পড়তে হবে। সমাজ গঠনে লিঙ্গ, লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য, শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। ওকে, নেক্সট দেখো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ। নেক্সট দেখো শিখনের জন্য মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল নির্ভর মূল্যায়ন, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন। শিক্ষার্থীদের দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন ও যুক্তিগ্রাহ্য চিন্তার ক্ষমতার বৃদ্ধির জন্য এবং শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি, ইম্পর্টেন্ট আছে। নেক্সট দেখো কিভাবে শিশুরা চিন্তা করে এবং শেখে, কিভাবে এবং কেন স্কুলের কাজে শিশুরা ব্যর্থ হয়। শিক্ষাদান ও শিখনের মৌলিক পদ্ধতি, শিশুদের শিক্ষার কৌশল, সামাজিক কাজ হিসেবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ। নেক্সট দেখো সমস্যা সমাধানকারী এবং বৈজ্ঞানিক তদন্তকারী হিসেবে শিশু। নেক্সট দেখো শিশুদের মধ্যে শেখার বিকল্প ধারণা, শেখার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিশুদের ত্রুটি বোঝা। প্রজ্ঞা এবং প্রক্ষোভ, প্রেরণা এবং শিখন, শিখনের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ব্যক্তিগত ও পরিবেশগত দিক। ওকে, তো প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট আছে, আরো এক্সট্রা টপিক আছে যেগুলোকে অ্যাড করতে হবে। তো সেগুলোকে আমরা অ্যাড করে দেবো যখন ক্লাস শুরু হবে। প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দরভাবে ক্লিয়ার কনসেপ্টে বুঝিয়ে দেওয়া হবে। তো চলো এরপর আমরা চলে আসছি ক্লাসে। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ 1, এখানে বাংলার যে সিলেবাস রয়েছে এটা আমি আলোচনা করছি না, কারণ তোমাদের বাংলার ডেমো ক্লাস দেওয়া হবে অ্যান্ড ইংলিশেরও হবে, প্রত্যেকটা সাবজেক্টেরই ডেমো ক্লাস দেওয়া হবে। তো যখন ডেমো ক্লাস দেওয়া হবে তখন এগুলো আলোচনা করে দেওয়া হবে। ওকে, স্যাররা আলোচনা করে দেবেন, তো আমি আর আলোচনা করছি না। তো চলো এরপর আমরা চলে আসছি ক্লাসে। আজকে আমরা শিখন বা লার্নিং সম্পর্কে আলোচনা করব। তার আগে বলো আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখো শিখন বা লার্নিং খুবই ইম্পর্টেন্ট টপিক। একটা ক্লাসে টোটাল টপিক কমপ্লিট করা সম্ভব নয়, প্রচুর আলোচনা রয়েছে। এটা যেহেতু ডেমো ক্লাস, তাই কম সময়ের মধ্যে যতটা আলোচনা করা যায় তা আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমেই বলবো শিখন বা শিক্ষণ, এই দুটো টার্ম সম্পর্কে প্রত্যেকেই পরিচিত। ওকে, তো শিখন বা শিক্ষণ কি একটু কেউ বলো। আচ্ছা, একদম ঠিক। হ্যাঁ, সংক্ষেপে তোমরা বললে যে শিশুরা যা শেখে তাই হলো শিখন বা লার্নিং, আর শিক্ষক মহাশয় যা শেখান সেটাই হচ্ছে শিক্ষণ বা টিচিং। ওকে, তো শিক্ষণ, শিক্ষণ মনে রাখবে একটা প্রক্রিয়া। টিচিং, টিচিং হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে শিক্ষক বা প্রশিক্ষক জ্ঞান, দক্ষতা বা ধারণা অন্যদের মধ্যে কি করেন, সঞ্চারিত করেন। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ায় সাধারণত শিক্ষক কিছু কৌশল, পদ্ধতি বা কিছু মেথড এইগুলো ব্যবহার করে শিক্ষার্থীদের শিখতে সাহায্য করে। তো শিক্ষণ সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, শিক্ষণ হলো একটি পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক প্রক্রিয়া যা শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য পূরণে সাহায্য করে।
আর শিখন কি? না, শিখন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি নতুন জ্ঞান, দক্ষতা বা ধারণা অর্জন করে এবং আচরণের পরিবর্তন ঘটায়। অর্থাৎ অতীতের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে বা অনুশীলনের প্রভাবে আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হলো শিখন বা লার্নিং। ওকে, লার্নিং সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং বাস্তব উদাহরণের সাথে প্রত্যেকটা জায়গাকে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করতে থাকো এবং শেষে গিয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ রাখা হয়েছে, যেগুলো বিভিন্ন স্টেটের যে সিটেট বলো বা ইউপি টেট বলো, রিট এক্সামে, বিভিন্ন এক্সামে এসেছে, সেখান থেকে যে কোশ্চেন গুলো সেগুলো রাখা হয়েছে, তোমরা অ্যান্সার করবে। তার আগে দেখো, এই ক্লাসটি ভালো করে করো, তবে গিয়ে কিন্তু ওখানে অ্যান্সার করতে পারবে। ওকে, তো শিখন সম্পর্কে বাস্তব উদাহরণের সাথে এই জায়গাগুলোকে ক্লিয়ার করো। আর শিখন সম্পর্কে বিভিন্ন যে মতবাদ রয়েছে সেগুলোকেও ইন্টারেস্টিং করার জন্য বিভিন্ন উদাহরণ রাখা হয়েছে, দেখতে থাকো। ওকে, তো দেখো, আমি প্রথমেই বলবো যে শিখন একটা শিশুর মধ্যে কিভাবে আসে, একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হবে। না, প্রত্যেকের মধ্যেই আসে। আমরা কখনো ঠকে শিখি বা কখনো দেখে শিখি, পড়ে শিখি, ঠিক আছে, কোনো কিছু জানছি, জানার মাধ্যমে শিখি, বিভিন্ন ভাবে আমরা কিন্তু শিখি, প্রতিনিয়ত শিখছি। ওকে, তো এই যে শিখন, শিখনের ফলে কি হচ্ছে না, তোমার অভিজ্ঞতা একটা আসছে, অর্থাৎ অভিজ্ঞতা প্রশিক্ষণের প্রভাবে তোমার কি হচ্ছে না, আচরণের পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে আচরণের পরিবর্তন হচ্ছে, এটার এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে শিখন। কিভাবে আচরণের পরিবর্তন হচ্ছে দেখো, একটি শিশুর মধ্যে, ধরো বাড়িতে একটা মোমবাতি জ্বলছে, বাড়িতে একটা মোমবাতি জ্বলছে, ওই বাড়িতে একটি ধুরন্ধর শিশু আছে, জ্বলন্ত মোমবাতির দিকে ছুটে যাচ্ছে। তখন তার বাবা মা তাকে বাধা দিচ্ছে সেই দিকে যেতে, কিন্তু শিশুদের দেখবে যেটা বারণ করবে সেটাই তারা করবে, বেশি করে করবে। তাই যতই তাকে বাধা দাও ততই সে ওই দিকে যাবে। অবশেষে সে পৌঁছে গেল মোমবাতির কাছে। এরপর খেলা শুরু। জ্বলন্ত মোমবাতিতে যেই হাত দিল সেই ছেকা খেলো। তারপর শিশুর আচরণ কি হলো জানো? তারপর থেকে ওই শিশুটি আর মোমবাতি জ্বললেও মোমবাতির ধারে যায় না। তাহলে এখানে যে শিশুটির আচরণের পরিবর্তন ঘটলো, এটাই হচ্ছে শিখন। ওকে, অর্থাৎ শিশুর মধ্যে একটা অভিজ্ঞতা এলো, সে জানলো যে আগুনে হাত দিলে ছেকা লাগে, অর্থাৎ সেটা তার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো। তো বিভিন্ন অভিজ্ঞতা নিতে হবে, অভিজ্ঞতার প্রভাবে আচরণের পরিবর্তন ঘটছে এবং সেখান থেকে লার্নিং হচ্ছে। ওকে, আবার দেখবে যারা এরোপ্লেন চালায়, তারা একদিনে কিন্তু এরোপ্লেন চালাতে শিখে যায় না। এই জন্য অভিজ্ঞতা, অনুশীলন নিতে হবে, অর্থাৎ তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, প্র্যাকটিস করে, অভিজ্ঞতা নেয়। ওকে, চালানোর অভিজ্ঞতা নেয়, তারপর কিন্তু এরোপ্লেন চালাতে শেখে। ওকে, শিখন মানসিক নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ মনের উপর ডিপেন্ড করে। ওকে, শিখন অনেকটা মনের উপর ডিপেন্ড করে। তুমি কোনো কিছু তখনই লার্ন করতে পারবে যখন তুমি অ্যাক্টিভ থাকবে, তোমার চাহিদা থাকবে, তোমার ইচ্ছে থাকবে, তোমার শেখার পরিবেশ থাকবে। তোমরা যে এখন ক্লাস করছো, যে টপিকটার উপর তোমরা ক্লাস করছো, যে টপিকটা তোমরা লার্ন করছো, তো এই টপিকটি তখনই ভালোভাবে লার্ন করতে পারবে যখন তোমরা অ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এখানে তোমরা অ্যাক্টিভ নেই, তোমাদের মন প্রাণ অন্যদিকে আছে, অন্য জগতে আছে, তাহলে কিন্তু এই ক্লাসে তোমাদের কোনো কিছু লার্ন হবে না। ওকে, তাহলে অ্যাক্টিভ থাকতে হবে। যে বস্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের মধ্যে প্রেরণা সৃষ্টি করে তাকে কি বলে বলো তো? ইনসেনটিভ বলে। অর্থাৎ যে বস্তুর দ্বারা তুমি কি করছো, তোমার প্রেরণা সৃষ্টি করছো। অর্থাৎ এখানে ইনসেনটিভ তোমাদের ক্ষেত্রে কি হতে পারে না, ইনসেনটিভ হচ্ছে তোমাদের ক্ষেত্রে চাকরি। আর চাকরি পাওয়ার জন্য টেট কোয়ালিফাইড করতে হবে, টেটে ভালো স্কোর করতে হবে, অর্থাৎ না মোটিভেশন রাখতে হবে। মোটিভেশন বা প্রেরণা, প্রেরণা কি বলতো? প্রেরণা হলো ব্যক্তির অন্তরের এমন এক অবস্থা যা তাকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বিশেষ এক ধরনের আচরণ করতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ তোমার মধ্যে এমন এক অবস্থা তৈরি হয়ে যাবে যে সেই লক্ষ্যে, মানে তোমার যে চাকরির লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমার মধ্যে আচরণ আসবে। কি আচরণ? না পড়তে হবে, প্রচুর পড়তে হবে, কম্পিটিশন প্রচুর, তো পড়তে হবে, এইরকম মানসিকতা
রাখতে হবে, এইরকম মোটিভেশন রাখতে হবে। একটা ভিডিও দেখে নিয়ে মোটিভেশন তোমার মধ্যে আসছে সেটা করলে চলবে না। যখন তুমি ভিডিও দেখছো তখনই তুমি মোটিভেটেড, বাট বাকি টাইমে তুমি পাবজি নিয়ে বা গেম নিয়ে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা করলে চলবে না। সময় নষ্ট করে দিচ্ছ, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম ভাবে পড়ে যাচ্ছ। লাস্টে দেওয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু কিছু করার থাকবে না, বয়স কিন্তু বেড়ে যাচ্ছে। তো কিছু একটা করতে হবে, সেই জন্য মোটিভেটেড থাকতে হবে অল টাইম। সুযোগ এসেছে, সবাই কিন্তু মোটিভেটেড থাকো। তোমাদের কমপ্লিট গাইড দেওয়া হবে, তোমাদের সেরা প্রস্তুতির জন্য যা যা করা দরকার আমরা করব। ওকে, স্মার্ট স্টাডি করতে হবে, কারণ শুধু টেট পাস করলে হবে না, ভালো নাম্বারের সাথে টেট পাস করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বাবা মায়ের মুখের ওই হাসিটার জন্য চাকরিটা পেতেই হবে। তাহলে ক্লিয়ার করতে পারছো যে মোটিভেশন খুব ইম্পর্টেন্ট, এবং এখানে তোমাকে অবশ্যই চাহিদা রাখতে হবে। ওকে, শিখন তখনই হবে যদি তোমার মধ্যে চাহিদা থাকে, তাড়না থাকে, মনোভাব থাকে, অনুশীলন করো, অ্যাক্টিভ থাকো, তবেই কিন্তু লার্নিং হবে। ওকে, শিখন আসবে। তুমি যখন ফার্স্ট সাইকেল চালাতে শিখছিলে, তখন সাইকেলে চাপার পর তোমার আচরণ অন্যরকম ছিল, আর যখন সাইকেল শিখে গেলে তখন আলাদা লেভেলের আচরণ এলো, অর্থাৎ তোমার আচরণের পরিবর্তন এলো, নতুন আচরণ এলো। ওকে, এখন যদি তুমি কয়েক মাস পর সাইকেল চালাও, তাহলেও সেম আচরণ করবে, যেটা তুমি সাইকেল শেখার পর যেরকম আচরণ করেছিলে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি শিখন হলো স্থায়ী পরিবর্তনের প্রক্রিয়া। ওকে, এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। তো সিটেটে এই পয়েন্টটা এসেছে যে শিখন হলো স্থায়ী পরিবর্তনের প্রক্রিয়া, স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিয়েছে। অনেক কোশ্চেন এসেছে, তো প্রত্যেকটা পয়েন্টকে আমি মজার সাথে পড়াচ্ছি, যাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পয়েন্টকে মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, লার্নিং কি শুধু মানুষের মধ্যে হয়? একদমই না, সমস্ত প্রাণীদের মধ্যে লার্নিং হয়। এই যে দেখো, এখানে একটা গল্প আমি তোমাদেরকে বলছি। কাকটিকে কি করা হচ্ছে না, গ্লাসের মধ্যে একটা দেখো হাতল আছে, এবং এর মধ্যে একটা জিনিস আছে, যেটাতে পাত্র আছে, যেটাতে খাবার রাখা আছে। এই খাবারটি রাখা আছে এবং এখানে একটি ডান্ডি আছে। ওকে, এরকম ডান্ডি আছে। তো এই যে খাবারটি, এই খাবারটিকে কিভাবে আহ সে আহ, বের করবে গ্লাস থেকে এবং তারপর খাবে কিভাবে? তো সেই জন্য তাকে কি করা হলো না, তাকে একদিন দেখিয়ে দেওয়া হলো। তারপর কি হলো না, সে পাশ থেকে একটা এই যে দেখো, পাশ থেকে একটা কি ছিল না, এরকম রডের মতন ছিল, সেটাকে মুখে নিল, এবং পরবর্তীতে সে কি করলো না, এই রড দিয়ে আহ সে এই খাবারটিকে বের করে নিল এবং তারপরে খেলো। অর্থাৎ থর্নডাইকের তত্ত্বে তোমরা দেখেছো যে বিড়ালটি কিভাবে সুইচ প্রেস করছে এবং বেরিয়ে আসছে, তারপর খাবারটি খাচ্ছে। সেম টু সেম এখানেও কাকের এই আচরণের পরিবর্তন ঘটছে। অর্থাৎ এই যে পরিবর্তনের প্রক্রিয়া, এটাই হচ্ছে শিখন। ওকে, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমি তোমাদেরকে একটু বলি যে শিখন প্রক্রিয়া কতদিন চলতে থাকে। শিখন কতদিন চলতে থাকে না, বিকাশ তো আমৃত্যু পর্যন্ত চলতে থাকে, শিখনও আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া আমরা বলতে পারি শিখনকে। যতদিন বাঁচবো ততদিন শিখবো। ওকে, যতদিন আমরা বাঁচবো ততদিনই শিখবো। তাহলে আজকেও আমরা কোনো না কোনো কাজ করেছি এবং কিছু না কিছু শিখছি, অভিজ্ঞতা পেয়েছি কোনো কোনো জায়গায়। ঠিক আছে, অর্থাৎ সেটা তুমি ঠকে শিখছো, বা দেখে শিখছো, পড়ে শিখছো, বা শুনে শিখছো, যেভাবে হোক তুমি শিখছো। তাহলে আমরা বলতে পারি এই যে শিখন, এই শিখন কি একদিনে হবে? একদমই না। তুমি জানো যে ভাগ শেখাতে গেলে একটা স্টেপ আছে, ঠিক আছে, সেই স্টেপ ওয়াইজ যেতে হবে। অর্থাৎ সরল শেখাতে গেলেও কিন্তু একটা স্টেপ আছে, মানে প্রত্যেকটা জিনিস শেখাতে গেলে একটা স্টেপ আছে। আর রান্না করতে যাচ্ছ, তুমি যে রান্নাটি করবে সেখানেও কিন্তু পরপর স্টেপ রয়েছে, এটার পরে এটা দিতে হবে, এটার পরে এটা দিতে হবে, এটা করতে হবে। তাহলে আজ তুমি এত বড় হয়েছো, এবং এই পর্যন্ত তুমি যে যে অভিজ্ঞতাগুলো নিয়েছো, প্রত্যেকটাই কিন্তু স্টেপ বাই স্টেপ। ওকে, একটার পর একটা স্টেপ ফলো করে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস শেখা হয় কন্টিনিউয়াস প্রসেসে।
কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু প্রত্যেকটা জিনিসকে শেখা হয়। সেই রকম তুমি যদি কোনো ম্যাথস করো বা তুমি যে রিডিং করতে শিখেছো সেখানেও কিন্তু স্টেপ রয়েছে, বা অঙ্ক শিখেছো সেখানেও কিন্তু স্টেপ রয়েছে। একদিনে শেখোনি, স্টেপ বাই স্টেপ শিখেছো প্রত্যেকটা জিনিসকে, তারপরে নিজেকে কি করেছো, ডেভেলপ করেছো। অর্থাৎ শিখন আসছে আগে, তারপরে কিন্তু বিকাশ আসে। ওকে, তারপরে বিকাশ আসে। অর্থাৎ এখান থেকে কোশ্চেন আসে যে শিখনের পিছনে বিকাশ আসে না বিকাশের পিছনে শিখন আসে, কি হবে? হ্যাঁ, শিখনের পিছনে বিকাশ আসে। তোমরা যে কথা বলছো ভাষার বিকাশ তোমাদের হয়েছে, তো ভাষার বিকাশ হতে গেলে তোমাদের কি প্রয়োজন না এই ভাষাটাকে শিখতে হবে। অর্থাৎ সেখানে তোমরা অক্ষর পরিচয় শিখেছো, শব্দ শিখেছো, বাক্য শিখেছো, এইভাবে তোমরা ভাষাকে শুদ্ধভাবে প্রয়োগ করছো, ব্যবহার করছো, এবং ভাষার বিকাশ তোমাদের মধ্যে আছে। এইভাবে হচ্ছে। তাহলে প্রথমে শিখতে হচ্ছে, তারপরে কিন্তু ডেভেলপমেন্ট আসবে। ওকে, বিকাশ আসবে। আচ্ছা, আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই আমি লিংক করে দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টের সাথে। ওকে, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পাবো, উদাহরণের সাথে আমরা সেই পয়েন্টটাকে লিংক করে দেবো। ধরো 2 বা 3 বছরের শিশু আছে, তাকে একটা তুমি পেন দিলে বা পেন্সিল দিলে, সে কি করবে না মুঠো করে ধরবে, অর্থাৎ সে তো ধরতে জানে না। এরপর সে দেখবে যে কেমন করে পেন্সিল ধরতে হয়, শেখানো হবে এইভাবে ধরো। বারবার যখন সেটা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তখন তার আঙুলের ম্যাচুরিটি চলে আসবে এবং তখন সে দুটো আঙুল দিয়ে পেন্সিল ধরতে পারবে। ওকে, অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা জানতে পারলে, সেটা কি না পরিণমন শিখনে সাহায্য করে। এই যে ম্যাচুরিটি চলে এলো, হাতের ম্যাচুরিটি, এটা কি হলো না পেন ধরতে শিখে গেল। অর্থাৎ এখানে ম্যাচুরিটি বা পরিণমন কি করছে, শিখনকে সাহায্য করছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। ওকে, আমি প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট দিতে বলছি, কারণ প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টের সাথে লিংক আছে। ওকে, কোনো বাড়তি কথা এখানে বলা হচ্ছে না। ক্লিয়ার? পরিণমন কিভাবে শিখনে সাহায্য করে একটা উদাহরণ দিই, দেখো। কোনো শিক্ষার্থী জিহ্বার জড়তা যদি না কাটে, তবে সে অক্ষর বা শব্দ শিখতে পারবে না। অর্থাৎ এই যে জিহ্বার জড়তা, এটা কিন্তু তার কি হচ্ছে না তার জিহ্বাতে যে ম্যাচুরিটি আসা দরকার সেটা কিন্তু আসেনি, জিহ্বার জড়তা রয়ে গেছে। তো ম্যাচুরিটি চলে এলে কি হবে না তার যে অক্ষর বা শব্দ যে বলতে অসুবিধা, বা সে বলতে পারছে না মানে কি শিখতে পারছে না, তাই না? তাহলে শিখতে যে অসুবিধা হচ্ছে, তো সেই অসুবিধাটা দূর হয়ে যাবে যদি জিহ্বার জড়তা দূর হয়ে যায়, ম্যাচুরিটি চলে আসে। আর ম্যাচুরিটি না এলে, জিহ্বার জড়তা যদি থাকে, না কাটে, তাহলে কিন্তু অক্ষর বা শব্দ তার শিখতে অসুবিধা হবে। আবার অনেক ক্ষেত্রে শিখন পরিণমনকে সাহায্য করে, শিখনও কিন্তু পরিণমনকে সাহায্য করে। অর্থাৎ আহ তুমি কোনো কিছু শিখছো, বা তুমি ফুটবল খেলা শিখছো, ফুটবল খেলা শিখতে শিখতে দেখবে তোমার পায়ের ম্যাচুরিটি চলে আসছে, মানে পায়ের ম্যাচুরিটি বলতে পায়ের মাংসপেশি শক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছো শিখন কি করছে, শিখন অনেক সময় পরিণমনকে সাহায্য করছে। ওকে, পরিণমনকে সাহায্য করছে। পরিণমন কিন্তু অটোমেটিক প্রসেস, অর্থাৎ ন্যাচারাল প্রসেস, স্বাভাবিকভাবেই হয়। পরিণমনের জন্য কোনো অনুশীলনের দরকার হয় না। একটা কাজ করবে, সেই কাজের মধ্য দিয়েই পরিণমন চলে আসবে। অর্থাৎ তুমি যদি ফুটবল খেলো, ফুটবল খেলছো বা ফুটবল ট্রেনিং নিচ্ছ, বা ক্রিকেট খেলছো, বা রানিং করছো, বা সাইকেল চালাচ্ছো, তো সেক্ষেত্রে কি হবে, পায়ের যে ম্যাচুরিটি সেটা চলে আসবে, পা শক্ত হয়ে যাবে, পায়ের মাংসপেশি শক্ত হবে। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে বুঝতে পারছো শিখন কি করছে, পরিণমনকে সাহায্য করছে, পরিণমনও শিখনকে সাহায্য করছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি শিখন এবং পরিণমন এই দুটোই পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া। তো এখান থেকে যদি কোশ্চেন আসে যে শিখন এবং পরিণমন এই দুটো পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া, স্টেটমেন্ট হিসেবে দিয়ে দিল, তখন তোমরা কি বলবে? ইয়েস, ঠিক আছে। তো পরিণমন এবং শিখন এই দুটোই কি করে, ব্যক্তির বিকাশে সাহায্য করে। অর্থাৎ শিখন যেমন বিকাশে সাহায্য করছে, তুমি যেমন শিখবে, যেমন তোমার লার্ন হবে, তেমন তোমার ডেভেলপমেন্ট হবে, তাই না? যেমন তোমার ম্যাচুরিটি আসবে, সেরকম তোমার বিকাশ হবে। অর্থাৎ
এখানে শিখন এবং পরিণমন এই দুটোই ব্যক্তির বিকাশে সাহায্য করে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু এখান থেকেও কোশ্চেন আসে। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পরিণমন কি করে না, পরিণমন হচ্ছে দৈহিক প্রক্রিয়া নির্ভর। ওকে, পরিণমন দৈহিক প্রক্রিয়া নির্ভর, আর শিখন হচ্ছে মানসিক প্রক্রিয়া নির্ভর। তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমরা বলতে পারবে, একটু বলো তো, পরিণমনের ফলে আচরণের যে পরিবর্তন ঘটে তাকে কি আমরা শিখন বলবো? আরেকবার কোশ্চেনটা বলছি, পরিণমনের ফলে আচরণের যে পরিবর্তন ঘটে তাকে কি আমরা শিখন বলবো? কি বলছো বলো? আচ্ছা, বলবে বলছো না। পরিণমন পরিণমনের ফলে যে আচরণ আসছে সেটা কিন্তু শিখন নয়। আর পরিণমনের ফলে আর পরিণমনের ফলে আর পরিণমনের ফলে আচরণের পরিবর্তন আসে না। ওকে, সেটা তোমার শিখনের ফলে আচরণের পরিবর্তন আসে। পরিণমন কি করে না, শিখনে সাহায্য করে। আর শিখন প্রক্রিয়া হওয়া মানেই আচরণ পরিবর্তন সাধন হওয়া। ওকে, বুঝতে পারছো? তো এখানে ক্লিয়ার করে নাও যে পরিণমনের ফলে আচরণের যে পরিবর্তন হয় তাকে আমরা শিখন বলবো না। এরা পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া, একে অপরকে সাহায্য করে। পরিণমনের ফলে আচরণের কোনো পরিবর্তন আশাকে আমরা শিখন বলবো না। তাহলে শিখন কাকে বলবো না, শিখন আসতে গেলে সেখানে প্রশিক্ষণ দরকার, অতীত অভিজ্ঞতা দরকার, পরিবেশের প্রভাব রয়েছে। এইগুলোর সাহায্যে আচরণ ধারার যে পরিবর্তন সেই প্রক্রিয়াকে আমরা শিখন বলবো। তাহলে শিখন মানেই হচ্ছে আচরণের পরিবর্তন। ক্লিয়ার করতে পেরেছো? নেক্সট দেখো, এরপর আমরা আলোচনা করব শিখন সম্পর্কিত মনোবিজ্ঞানীদের মতবাদ বা উক্তি। এই উক্তি বা মতবাদ, এটা নিয়ে অনেকের ফোবিয়া রয়েছে, ভয় রয়েছে। কিভাবে এত মুখস্থ করব, এত উক্তি কিভাবে মুখস্থ করব স্যার? চিন্তার কারণ নেই। মতবাদ বা উক্তি মুখস্থ করার দরকার নেই। কিছু ট্রিক্স রয়েছে, টেকনিক রয়েছে, বাস্তব উদাহরণ, এইগুলোকে রিলেট করলেই তোমরা খুব সহজেই মতবাদ বা উক্তি এগুলো মনে রাখতে পারবে। ওকে, তো অন্তর্নিহিত অর্থটাও কিন্তু জানতে হবে, কারণ বিভিন্ন এক্সামে প্রত্যেকটা এই যে কোটেশনের মধ্যে যে লাইন, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন। বিভিন্ন মনোবিজ্ঞানীদের বিভিন্ন উক্তি, তো সেখান থেকেও কিন্তু কোশ্চেন হয়ে যায়। তো ইম্পর্টেন্ট আছে, সেই জন্য এক্সপ্লেন করে জানতে হবে। তো পরীক্ষার হলে যখন ওই জায়গাটা তুমি পাবে এবং আমার উদাহরণের সাথে রিলেট করে তুমি মনে করে নিতে পারবে কোন বিজ্ঞানী বা কোন মনোবিজ্ঞানী এই উক্তি দিয়েছেন। ওকে, তো প্রথমেই দেখো উডওয়ার্থ। উডওয়ার্থ কি বলছেন? শিখন হলো সেই সব ক্রিয়া যা নানান ধরনের আচরণ ও অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তির উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ উৎকর্ষ বৃদ্ধি, এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, উডওয়ার্থের সাথে যায়। এরপর এই লাইনের কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা উদাহরণের সাথে বুঝে নিই। দেখো, উৎকর্ষ বাংলা। উৎকর্ষ বাংলা আমাদের মুখ্যমন্ত্রী এই প্রজেক্ট চালু করেছেন। উৎকর্ষ বাংলার লক্ষ্য কি কেউ বলতে পারবে? এনিওয়ান? হ্যাঁ, আনমিউট হয়ে বলো। আচ্ছা, বলো। হ্যাঁ, ঠিক। উৎকর্ষ বাংলার লক্ষ্য হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করা, অর্থাৎ দক্ষতা বৃদ্ধি করা। ওকে, নিজেদেরকে আরো গ্রো করছো, উন্নত করছো, নিজেদের আচরণ উন্নত করছো, নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করছো। অর্থাৎ তোমার এখানে কি হচ্ছে না, এমন একটা তুমি কাজ করছো যেখানে তুমি নিজেকে উৎকর্ষ বৃদ্ধিতে, নিজের উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করছো। অর্থাৎ এই যে উৎকর্ষ বাংলা, এর আন্ডারে বিভিন্ন কাজ রয়েছে। আমি কয়েকটা বলছি, যেমন হচ্ছে বিউটিশিয়ান, কম্পিউটার ট্রেনিং, 6 মাসের কম্পিউটার ট্রেনিং আছে, 1 বছরের আছে, বিউটিশিয়ান কোর্স আছে। ওকে, তো এখানে কি হচ্ছে না, তারা নিজেদেরকে বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন কাজের মধ্য দিয়ে কি করছে, নিজেদেরকে, হ্যাঁ, নিজেদেরকে উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করছে। অর্থাৎ নিজেদের ডেভেলপমেন্ট করছে, স্কিল ডেভেলপমেন্ট করছে। তো উৎকর্ষ বাংলা মানেই হচ্ছে এখানে কি করছে না, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল, বিশেষ করে স্কিলের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ওকে, তো এখানে
এটাও কিন্তু একটা শিখন। তুমি যখন 6 মাসের কম্পিউটার কোর্স কমপ্লিট করবে, তার মানে তোমার শিখন কমপ্লিট হলো, লার্নিং কমপ্লিট হলো, ওখানে কিছু শিখলে, ওই কোর্সের মধ্যে শিখলে কিছু। বিউটিশিয়ান কোর্স সেম, কিছু শিখলে। তাহলে নানান ধরনের আচরণ, নানান ধরনের ক্রিয়াকলাপ তুমি করছো, অভিজ্ঞতা অর্জন করছো, সেগুলোর মধ্য দিয়ে তুমি নিজেকে গ্রো করছো, উৎকর্ষ বৃদ্ধিতে নিজেকে সহায়তা করছো। ওকে, আরেকটা এক্সাম্পল দেখো। কম্পিউটার, আমি আগেই বললাম, কম্পিউটার ট্রেনিং, কম্পিউটার কোর্স কমপ্লিট করছো এবং এখানে তুমি নিজেকে আরো গ্রো করছো। ওকে, বিভিন্ন অভিজ্ঞতা এখান থেকে নিচ্ছ। কারণ কম্পিউটার এখন, কম্পিউটারের সাহায্যে আমরা বিশ্বের বিভিন্ন জিনিস জানতে পারি। আহ, সেখান থেকেও কিন্তু অনেক কিছু জানতে পারি, শিখতে পারি কম্পিউটার থেকেও। আহ, তো সেই জায়গা থেকে কম্পিউটার উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করে এবং নানান ধরনের অভিজ্ঞতা অর্জনেও সহায়তা করে। তো সেখান থেকে তুমি বিভিন্ন রকমের অভিজ্ঞতা পাচ্ছ এবং তার মধ্য দিয়ে তোমার কি হচ্ছে, হ্যাঁ, উৎকর্ষতা আসছে। নেক্সট কি দেখো, আরেকটা বলছি, দারুণ এক্সাম্পল। সেটা কি না, তুমি নিজেকে গ্রো করবে কিভাবে, নিজের আচরণ পরিবর্তন করবে কিভাবে। শিখনের কাজ কি না, আচরণ পরিবর্তন করা, অর্থাৎ নানান ধরনের আচরণের মধ্য দিয়ে তুমি নিজের আচরণটাকে কি করছো, পরিবর্তন করছো, নিজেকে গ্রো করছো। ওকে, নিজেকে গ্রো করছো, অর্থাৎ ধরো 2017 ডাব্লিউবি টেট যারা দিয়েছো, এই সময় তোমরা পরীক্ষার প্রশ্ন ফোনে পেয়ে গিয়েছিলে এবং সেই প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে গেছো এবং পরীক্ষার হলে যখন গিয়ে দেখলে যে ওই প্রশ্নটি ফেক, অর্থাৎ ওই প্রশ্নটি কিন্তু আহ মিলছে না উত্তরপত্রের সাথে, তখন তোমার চিন্তায় মাথা গরম, অর্থাৎ প্রচুর টেনশন হচ্ছে। সেই সময় নিজেকে আর কন্ট্রোল করতে পারছো না, নিজের রাগ হচ্ছে নিজের উপর। কিন্তু সেই সময় প্রক্ষোভের মাত্রা এতটাই বেশি, তখন তোমার ওই প্রশ্নের উত্তর মাথার উপর দিয়ে যাচ্ছে, জানা প্রশ্নটাও ভুল করছো। তো অর্থাৎ এই যে কন্ডিশন, এই কন্ডিশনে তুমি ফেসে গেছো কেন? কারণ অলরেডি তুমি মনে প্রাণে ওই প্রশ্নের যে উত্তর সেগুলোকে পড়েছো এবং বাকি সমস্ত কিছু সেই সময় ভুলে গেছো। ওকে, তো পরীক্ষার শেষ মুহূর্তের যে প্রিপারেশন, সেটা কিন্তু ভাইটাল। সারা বছর কি করছো, রিভিশন করছো, অনেক কিছু করছো, বাট পরীক্ষার শেষ মুহূর্তে তুমি যদি একটু উল্টোপাল্টা কাজ করে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষা ভালো হবে না, সারা বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে অভিজ্ঞতা তুমি অর্জন করলে, যে একবার আমি পরীক্ষার প্রশ্ন পেয়েছিলাম এবং সেই প্রশ্ন পড়ে পরীক্ষার হলে গিয়েছিলাম, আমার এই রেজাল্ট, আমি উত্তীর্ণ হতে পারিনি। তারপরে নেক্সট যে এক্সাম, সেই এক্সাম দিতে গেছো, তখন কিন্তু তুমি সেই ভুলটা করনি। তুমি নিজে পড়ে গেছো, সৎভাবে পড়ে গেছো এবং যেটা পড়েছো সেগুলোকে লাস্ট টাইম রিভিশন করেছো এবং আলটিমেটলি তোমার পরীক্ষাও ভালো হয়েছে। অর্থাৎ তুমি নিজেকে গ্রো করতে পারলে, নিজেকে গ্রো করতে পারলে, অর্থাৎ তোমার যে নানান ধরনের অভিজ্ঞতা, আচরণ, সেইগুলোকে তুমি কি করেছো, মডিফাই করেছো, উন্নত করেছো এবং সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে, সেই আচরণকে কাজে লাগিয়ে তুমি নিজেকে কি করলে, উৎকর্ষ বৃদ্ধিতে সহায়তা করলে। আর এটাই হচ্ছে তোমার শিখন। ওকে, নেক্সট দেখো, গার্ডেনার মার্ফির মতে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের প্রয়োজনে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের প্রয়োজনে আচরণের যে পরিবর্তন, তাই হলো শিখন। এটাই গার্ডেনার মার্ফি বলতে চাইছে। তো কয়েকটা উদাহরণের সাহায্যে এই ব্যাপারটাকে ক্লিয়ার করে নাও। করোনা পরিস্থিতির সময় আমরা বিভিন্ন রকমের আচরণ বিধি মেনে চলছিলাম, সামাজিক দূরত্ব বজায় রাখছিলাম। ওকে, তো সেই সময় পরিবেশ পরিস্থিতি অন্যরকম ছিল এবং সেই পরিবেশে নিজেদেরকে, নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রয়োজনে বা অভিযোজন করার প্রয়োজনে আমরা বিভিন্ন রকমের নিয়ম কানুন মেনে চলছিলাম, আচরণ বিধি ফলো করছিলাম। ওকে, তো এটাই হচ্ছে শিখন। সেই সময় আমরা অনলাইনে এসেছি, সোশ্যাল মিডিয়া, এই সব ব্যবহারগুলো শিখেছি। তো এই যে পরিবেশ উন্নত হচ্ছে, আমাদেরকেও উন্নত হতে হচ্ছে। এই যে পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের প্রয়োজনে আমরা যেরকম আচরণ পরিবর্তন করছি,
আমরা নিজেদেরকে উন্নত করছি, আমরা অনেক কিছু শিখছি এবং নিজেদেরকে আরো উন্নত করছি। তো এটাই হচ্ছে শিখন। ওকে, অপারেশন সিন্দুর প্রত্যেকেই দেখলে, এবং সেই সময় আমাদের ভারতের যে বর্ডার এরিয়াগুলো ছিল সেখানে সাইরেন বাজানো হচ্ছিল, এবং সেখানের যে আম পাবলিক ছিল তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছিল সাইরেন বাজলে কি করতে হয়। বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছিল এবং শেখানো হচ্ছিল যে এইরকম করতে হবে, তো এইরকম আচরণ বিধিগুলো করতে হবে। পরিবেশের সঙ্গে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওগুলোকে মেনে চলতে হতো। ওকে, নয়তো নিজেদের জীবন বিপদে পড়ে যেত। তো পরিবেশের সঙ্গে নিজেদেরকেও সেই রকম হতে হবে, যেরকম পরিবেশ তৈরি হবে সেই রকম ভাবে নিজেদেরকেও আচরণ করতে হবে, আচরণের পরিবর্তন ঘটাতে হবে। ওকে, তো সাইরেন বাজলে কিরকম আচরণ করতে হয় সমস্ত কিছু সেই সময় ফলো করতে হচ্ছিল। তো এটাই হচ্ছে শিখন। অর্থাৎ পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান বা অভিযোজনের প্রয়োজনে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। আরেকটা এক্সাম্পল দিই, থর্নডাইকের যে তত্ত্ব, সেখানে আমরা দেখেছি ক্ষুধার্ত বিড়াল খাঁচার মধ্যে বন্দি, সামনে খাবার রাখা আছে। তো সেই বিড়ালটি যেহেতু ক্ষুধার্ত, সে চারিদিকে বিভিন্ন রকমের আচরণ করছিল, খাঁচার মধ্যে চারিদিকে ছোটাছুটি করছিল, এবং খাঁচার মধ্যে একটা জায়গায় সুইচ ছিল, সেই সুইচে হঠাৎ করে তার পা পড়ে যায়, অর্থাৎ সুইচটি প্রেস হয়ে যায়। প্রেস হওয়া মাত্রই বিড়ালটি বেরিয়ে এলো, ওকে, খাঁচার থেকে। এই রকম ভাবে কয়েকবার করার ফলে বিড়ালটি যখন বেরিয়ে আসতে শুরু করলো তখন বিড়ালের আচরণ পরিবর্তন হলো, অর্থাৎ বিড়ালটি আর ছটফট করেনি, তার আচরণ নির্দিষ্ট হলো এবং অনায়াসে সে বেরিয়ে আসতে পারছিল। নির্দিষ্ট জায়গায় যে সুইচটি ছিল সেটি এক চান্সে প্রেস করতে পারছিল এবং বেরিয়ে আসতে পারছিল। তাহলে এই যে বিড়ালের যে আচরণের পরিবর্তন, এটাই হচ্ছে শিখন। কারণ সে যে পরিবেশে আছে সেই পরিবেশে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার প্রয়োজনে তাকে এইরকম আচরণ বিধি মেনে চলতে হচ্ছিল, এবং আচরণের পরিবর্তন ঘটাতে হয়েছে। তো এটাই হচ্ছে শিখন। ওকে, ক্লিয়ার হয়েছে? তো গার্ডিনার মার্ফি দেখো পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের প্রয়োজনে আমাদের মধ্যে যেসব আচরণের পরিবর্তন ঘটে তাই হলো শিখন, এটাই বলতে চাইছেন। রিলেট করতে পেরেছো প্রত্যেকটা উদাহরণকে এই উক্তির সাথে। এরপর দেখো, এইচ.পি. স্মিথের মতে শিখন কি? শিখন হলো নতুন আচরণবিধি আয়ত্ত করা এবং পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করে তোলার প্রক্রিয়া। ধরো তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে তুমি লং প্রসেসে ম্যাথ করছো, এবং এইভাবে তুমি প্র্যাকটিস করে পরীক্ষার হলে গেলে, সেখানে গিয়ে দেখলে যে লং প্রসেসে ম্যাথ করার ফলে বাকি পার্টগুলো তুমি কমপ্লিট করতে পারলে না। আলটিমেটলি যখন রেজাল্ট এলো তখন দেখলে তুমি কোয়ালিফাই করতে পারলে না। তো এই যে অভিজ্ঞতা এখান থেকে পেলে, এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তুমি কি সিদ্ধান্ত নেবে, কি আচরণ করবে? না, শর্টকাট প্রসেসে ম্যাথ করতে হবে। ওকে, তাহলে পুরনো আচরণকে তুমি দুর্বল করছো, নতুন আচরণকে আয়ত্ত করছো, শক্তিশালী করছো। ওকে, শক্তিশালী করছো, এবং আলটিমেটলি তুমি শর্টকাট প্রসেসে ম্যাথ করছো। তো শর্টকাট প্রসেসে করার ফলে কি হচ্ছে না, তুমি অনেক কিছু শিখতে পারছো, তুমি যে আচরণবিধি সেটা আয়ত্ত করলে, এবং তুমি আলটিমেটলি সাকসেসফুল হলে, উত্তীর্ণ হলে পরীক্ষায়। ওকে, তো এখানে দেখো রিলেট করতে পারলে যে শিখন হলো নতুন আচরণবিধি আয়ত্ত করা। নতুন আচরণবিধি কি আয়ত্ত করলে? না, তোমার যে পূর্ব অভিজ্ঞতা সেখানে তুমি আগেই শিখেছো যে এরকম ভাবে করলে হবে না, তুমি নতুন আচরণবিধি তারপরে আয়ত্ত করলে। নতুন আচরণবিধি কি? না, শর্টকাট প্রসেসে ম্যাথ করতে হবে। তাহলে পুরনো আচরণকে তুমি দুর্বল করলে। আর অনেক সময় কি হয়, পুরনো চাল ভাতে বাড়ে, অর্থাৎ সেটাকে তুমি শক্তিশালী করছো অনেক সময়। তো এরকম ব্যাপারগুলো থাকে, নতুন কিছু শিখতেও হয়। তো এখানে দেখো নতুন আচরণবিধি আয়ত্ত করা হচ্ছে পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করে তোলার প্রক্রিয়া, এটাই হচ্ছে শিখন। আরেকটা এক্সাম্পল দিই, দেখো প্যাভলভির তত্ত্বে কি দেখেছি না, কুকুরের লালাকরণ হয়েছে খাবার দেখে এবং ঘন্টার ধ্বনি শুনে সজাগ হয়েছে। অর্থাৎ এই যে ঘন্টার ধ্বনি এবং খাবার একসাথে দেওয়ার ফলে কি হয়েছে, কি অনুবর্তন হয়েছে, কি আচরণবিধি আয়ত্ত হলো? না, ঘন্টার ধ্বনি এবং খাবার একসাথে দেওয়ার ফলে ঘন্টার ধ্বনি শোনা মাত্রই তার লালাকরণ হচ্ছে।
অর্থাৎ একটা সময় যখন খাবার দেওয়া হচ্ছে না, শুধু ঘন্টার ধ্বনি দেওয়া হচ্ছে, তখনও কিন্তু লালাকরণ হচ্ছে। তাহলে দেখো, নতুন আচরণবিধি আয়ত্ত হয়ে গেল। অর্থাৎ পুরনো যে আচরণ, পুরনো আচরণ কি ছিল? না, ঘন্টার ধ্বনি শুনলে সজাগ হতো, এটা কিন্তু দুর্বল হয়ে গেল। আর নতুন আচরণ কি আয়ত্ত হলো? না, ঘন্টার ধ্বনি শুনলে কি হচ্ছে? লালাকরণ হচ্ছে। বাট আগে ঘন্টার ধ্বনি শুনলে লালাকরণ হতো না, সজাগ হতো, খাবার দেখলে লালাকরণ হতো। তাহলে কি হলো? নতুন আচরণবিধি আয়ত্ত হলো, পুরনো আচরণবিধিকে কি করলো? দুর্বল করে তুললো, আবার অনেক সময় শক্তিশালীও হয়ে যায়। আশা করি ক্লিয়ার করতে পারলে। শিখন হলো নতুন আচরণবিধি আয়ত্ত করা এবং পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করে তোলার প্রক্রিয়া। ওকে, এইচ.পি. স্মিথের মতে শিখনের এই উক্তি। ওকে, ক্লিয়ার করতে পেরেছো? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ তো? একটু বলবে। সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট দেখো। প্রো এবং ক্রো এর মতে শিখন কি? না, শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া। অর্থাৎ অভ্যাস করছো তুমি নাচের, ওকে, নাচ প্র্যাকটিস করছো, তোমার মনোভাব আছে যে নাচ ভালো করতে হবে, এবং এখান থেকে তুমি নাচের বিভিন্ন যে স্টেপ গুলো রয়েছে সেইগুলোকে অর্জন করছো। ওকে, তো এখানেও কিন্তু শিখন হচ্ছে, শিখন হচ্ছে। এছাড়াও তুমি প্র্যাকটিস করছো ক্রিকেটের, অর্থাৎ এখানে ক্রিকেট শিখছো। ক্রিকেট শিখতে গেলে কি দরকার? অভ্যাস দরকার, অনুশীলন দরকার, মনোভাব গঠন করতে হবে এবং কিছু জ্ঞান অর্জন করতে হবে। ক্রিকেটের কিছু টেকনিক রয়েছে, কিছু নলেজ রাখতে হবে। সেই নলেজগুলো রাখলেই তুমি ক্রিকেটার হতে পারবে। ভালো প্র্যাকটিসও করতে হবে। ওকে, নলেজ রাখলে হবে না, শুধু প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়াই হচ্ছে শিখন। এছাড়াও তোমরা যখন ম্যাথস করতে শিখেছিলে, অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে ম্যাথস করেছো, তোমরা অভ্যাস করেছো, প্র্যাকটিস করেছো এবং মনোভাব গঠন করেছো ম্যাথস করতে হবে। এইভাবে তোমরা ম্যাথস সম্পর্কে জ্ঞান অর্জন করেছো, নলেজ নিয়েছো। ওকে, তো ম্যাথস শিখতে গেলে কন্টিনিউয়াস প্রসেসই হবে। প্রত্যেকটা স্টেপ শিখতে গেলে বা শিখন অবশ্যই স্টেপ বাই স্টেপ হবে, কন্টিনিউয়াস প্রসেসে হবে। একটা নাচ করতে গেলেও স্টেপ বাই স্টেপে করতে হয়, রান্না করতে গেলেও স্টেপ বাই স্টেপে হয়। ওকে, তুমি ক্রিকেট খেলবে, সেখানেও কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করে ক্রিকেট খেলতে হয়। যোগ, বিয়োগ, গুণ, ভাগ যখন তোমরা করো, সেগুলোকেও কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হচ্ছে। বা তুমি যখন মোবাইল ইউজ করছো, সেখানেও মোবাইলের দেখবে কিছু স্টেপ রয়েছে, সেগুলোকে তুমি ফলো করছো এবং আলটিমেটলি তুমি এই প্রক্রিয়াকে কমপ্লিট করছো। অর্থাৎ এখানে শিখন কি? অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া। নেক্সট দেখো, ম্যাকডিওক ও আইরিয়নের মতে শিখন কি? না, সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতা সাপেক্ষে ব্যক্তি জীবনে কর্ম সম্পাদনের আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া। ওকে, এবং কিংসলে এবং গেরির মতে শিখন কি? না, এক প্রকার প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় অথবা অনুশীলন অথবা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়। দেখো, এখানে অথবা অথবা রয়েছে, বাট এখানে কিন্তু অথবা নেই। ওকে, অথবা নেই। তো এখানে কিংসলে, গেরি এবং ম্যাকডিওক, আইরিয়নের যে মতবাদ, এই দুটোকে রিলেট করো। একটা এক্সাম্পল দিই, দেখো এখানে কি হচ্ছে না, বিড়ালের সেই পরীক্ষা, অর্থাৎ থর্নডাইকের তত্ত্ব একটু রিলেট করো। এখানে কি হচ্ছে? বিড়ালটি সক্রিয় আছে, অ্যাক্টিভ আছে, অর্থাৎ তার চাহিদা আছে বলেই সে অ্যাক্টিভ আছে, ক্ষুধার্ত, এবং সে প্র্যাকটিস করছে বারবার, এবং সেখান থেকে সে অভিজ্ঞতা অর্জন করলো এবং বাস্তব জীবনে সে অ্যাপ্লাই করছে, এবং তার আচরণের পরিবর্তন কি হলো? না, নির্দিষ্ট আচরণ হলো, সুইচ প্রেস করে সে বেরিয়ে আসতে পারলো। ওকে, কর্ম সম্পাদন করতে পারছে, অর্থাৎ সে অ্যাক্টিভ আছে, অনুশীলন করেছে, অভিজ্ঞতা নিয়েছে, তবে গিয়েই কিন্তু এক চান্সে সুইচ প্রেস করেছে এবং খাবার খেয়েছে, অর্থাৎ তার মধ্যে শিখন এসেছে। সেই রকম তোমাদেরকেও কিন্তু সক্রিয় থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিসে? না, পিওআইকিউ, প্রচুর পরিমাণ কোশ্চেন আলোচনা করতে হবে। আমরা অবশ্যই প্রচুর প্র্যাকটিস তোমাদেরকে করাবো কোশ্চেনের, এবং সেই কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে তোমরা অনেক কিছু জানবে, শিখবে
এবং বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে, পরীক্ষার হলে অ্যাপ্লাই করবে। ওকে, তো এখানে তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে, একবার পড়ে নিলে হবে না, প্র্যাকটিস করতে হবে, অভিজ্ঞতা নিতে হবে এবং বাস্তব জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমাদের কি হবে না, শিখন কমপ্লিট হবে। ওকে, অর্থাৎ আচরণের পরিবর্তনের প্রক্রিয়াই হচ্ছে শিখন, কর্ম সম্পাদনের আচরণের পরিবর্তনের প্রক্রিয়া। দেখো বিড়ালের মধ্যেও কিন্তু আচরণের পরিবর্তন হয়েছে। আগে কি করছিল না, আগে খাঁচার মধ্যে ছটফট ছটফট করছিল, এদিক ওদিক ছোটাছুটি করছিল, বাট যখন সে শিখে গেল তখন কিন্তু আর ওই রকম ভাবে আচরণ করছিল না। নির্দিষ্ট আচরণ করছিল কি না, সঙ্গে সঙ্গে সুইচটাকে প্রেস করলো, বেরিয়ে এলো, খাবার খেলো, চলে গেল। অর্থাৎ এটা কি কারণে হয়েছে, এই আচরণটা কি কারণে হয়েছে, আগে তো সেই রকম আচরণ ছিল ছটফট ছটফট, বাট এখন যে আচরণ পরিবর্তন করেছে সেটা কি জন্য হয়েছে না, শিখন হয়েছে বলে। ওকে, সেই জন্য দরকার সক্রিয়তা, অনুশীলন, অভিজ্ঞতা এবং কর্ম করতে হবে। আর কিংসলে ও গেরি কি বলছেন দেখো না, শিখন এক প্রকার প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয়। অর্থাৎ দেখো কি হচ্ছে না, এখানে বিড়ালের মধ্যে আচরণ সৃষ্টি হচ্ছে, অনুশীলন করছে বারবার, এবং প্রশিক্ষণের দ্বারা আচরণ কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সে যখন ট্রেনিং পেয়ে গেল, কমপ্লিট ট্রেনিং, সে কিন্তু কি করলো, আচরণের পরিবর্তন ঘটালো, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় সুইচ প্রেস করলো এবং বেরিয়ে এলো। ওকে, ট্রেনিং পেয়েছে মানে কি, সে ট্রেনিং পেয়েছে মানে নির্দিষ্ট আচরণ করবে। অর্থাৎ এখানে দেখো প্রশিক্ষণ যাদেরকে দেওয়া হয়, আর্মিদেরকে, তারাও কিন্তু অনুশীলন করে, প্র্যাকটিস করে, তারাও কিন্তু ট্রেনিং নেয় এবং তাদের আচরণের পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন কাজে পারদর্শী হয়, তাদের যে কাজগুলো থাকে সেই কাজে কিন্তু পারদর্শী হয়, অর্থাৎ তাদের নতুন আচরণ লক্ষ্য করা যায়। তো আমরা আম পাবলিক, আমাদের মধ্যে যে আচরণ বা আমাদের মধ্যে সেই প্রশিক্ষণ নেই, আমরা কিন্তু সেই কাজটা করতে পারবো না সহজে। বাট তারা কিন্তু সেই কাজটা করতে পারবে, কারণ তাদের মধ্যে অভিজ্ঞতা রয়েছে, অনুশীলন রয়েছে, প্রশিক্ষণ রয়েছে। ওকে, তারা জানে সেই কাজটাতে, তারা সেই কাজটাতে অভিজ্ঞ। ওকে, তো আমরা পারবো না আমাদের সেই জায়গায় যদি অভিজ্ঞতা না থাকে, অনুশীলন না থাকে। ওকে, তো বুঝতে পারছো, এখান থেকে ক্লিয়ার হয়েছে। তো শিখন হচ্ছে একটা প্রক্রিয়া যার মধ্যে তোমার আচরণের পরিবর্তন হবে, তোমার মধ্যে কনফিডেন্স আসবে, তুমি জানবে। তোমাদের যে এই টপিকটা পড়ানো হচ্ছে, এই টপিকটা যখন তোমরা টোটালি শিখে যাবে তখন তোমাদের মধ্যে একটা দেখবে আলাদা লেভেলের আচরণ আসবে, অর্থাৎ কনফিডেন্স আসবে, নিজেরাই পারবে, নিজেরাই বলবে যে হ্যাঁ আমি পারবো। এবং পরীক্ষার হলে তখন কিন্তু আর অন্যরকম আচরণ করবে না। ওকে, নির্দিষ্ট আচরণ করবে, সঠিক জায়গায় দাগ দেবে এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবে। ওকে, তো এটাই হচ্ছে শিখনের মূল উদ্দেশ্য, আচরণের পরিবর্তন করতে হবে, অর্থাৎ পরীক্ষার হলে সঠিক জায়গায় দাগ দিতে হবে। এরপর আমরা আলোচনা করব শিখনের বৈশিষ্ট্য। শিখন এক ধরনের আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। শিখন এক ধরনের বিকাশ বা বৃদ্ধির প্রক্রিয়া, অর্থাৎ বিকাশের প্রক্রিয়াও বলতে পারো, বৃদ্ধির প্রক্রিয়াও বলতে পারো। কারণ শিখনের ফলেই বিকাশ হয়, শিখনের ফলে বৃদ্ধি হয়। অর্থাৎ তুমি ফুটবল খেলা শিখছো, সেখানে তোমার কি হচ্ছে না, তুমি রানিং করছো, রান করছো, অনুশীলন করছো, প্র্যাকটিস করছো, তোমার ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, এছাড়াও তোমার বিভিন্ন দিকের বিকাশ হচ্ছে। যখন তুমি কোনো কিছু শিখছো, তোমার মানসিক বিকাশ হচ্ছে, প্রাক্ষবিক বিকাশ হচ্ছে, তারপরে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে, ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে, অর্থাৎ অল রাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, নেক্সট দেখো, শিখন হলো মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মানসিক নির্ভর প্রক্রিয়া, মনের উপর নির্ভর করছে তুমি কতটা শিখবে। অর্থাৎ শিখন হলো বিকাশের ধারা। শিখন কি করছে, বিকাশকে বয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো কিছু শিখছো তার মানে তোমার কি হচ্ছে, সেটার সম্পর্কে বিকাশ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। অর্থাৎ তুমি ভাষা শিখছো, অক্ষর পরিচয় শিখলে, তারপরে তো তোমার ভাষার বিকাশ হচ্ছে, ভাষাটাকে প্রয়োগ করতে পারছো, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হচ্ছে। ওকে, তুমি অঙ্ক শিখছো, তবে গিয়ে তোমার কি হচ্ছে না, তোমার বিভিন্ন দিকের বিকাশ হচ্ছে, অর্থাৎ মানসিক বিকাশ হচ্ছে, ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট তোমার আসছে, রিজনিং এবিলিটি আসছে। ওকে, বিভিন্ন রকমের ডেভেলপমেন্ট গুলো হচ্ছে। অর্থাৎ শিখতে হবে, সেই কাজটা শিখলে তবেই কিন্তু তুমি
সেই দিকের বিকাশ করতে পারবে। তাই এটা মনে রাখবে, শিখন হচ্ছে বিকাশের ধারা, আর শিখন হলো মানসিক নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ মনের উপর নির্ভর করছে তুমি কতটা শিখবে। শিখন সার্বিক বিকাশে সহায়তা করে, আমি আগেই বললাম সব দিকের বিকাশ হয়, শিখনে সমস্ত দিকের বিকাশ হয়। শিখন হলো জীবনব্যাপী প্রক্রিয়া, সারা জীবন ধরে চলতে থাকে, যতদিন বাঁচবো ততদিন শিখবো। ওকে। পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলেই শিখন ঘটে। পরিবেশের সঙ্গে কি করা হচ্ছে? মিথস্ক্রিয়া করা হচ্ছে। পরিবেশের সঙ্গে আমরা মেলামেশা করছি, এবং যত পরিবেশের সঙ্গে সমাজের সাথে মেলামেশা করছি সেখান থেকেও কিন্তু আমরা কিছু না কিছু শিখছি, জানছি। ওকে। তো প্রত্যেকটা পয়েন্টকে আরো ডিটেলসে এক্সপ্লেন ছিল, বাট আজকে যেহেতু ডেমো ক্লাস, সেই জন্য আমি এটাকে আর বিস্তারিতভাবে আলোচনা করছি না। তোমরা জাস্ট এই পয়েন্টগুলোকে দেখে নাও, ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আমি যতটা পারি তাও চেষ্টা করছি এক্সপ্লেন করে দেওয়ার। বাট যখন তোমাদের ক্লাস হবে সেই ক্লাসে আরো ডিটেলসে এখানে আলোচনা হবে। এইগুলোর আরো প্রচুর আলোচনা রয়েছে, গভীরে আলোচনা রয়েছে, সেগুলো আমরা এখানে করতে পারছি না। যখন ক্লাস হবে সেখানে আমরা করব, কারণ সেই পার্টগুলোর থেকে কিন্তু কোশ্চেন এসেছে। আর এই যে নোটস, এই নোটস তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে, কারণ প্রত্যেকটা পয়েন্ট কোনো না কোনো এক্সামে এসেছে, হয় সিটেট, নয়তো রিট, নয়তো ডাব্লিউবি টেট। প্রত্যেকটা পিওয়াইকিউস অ্যানালাইসিস করে এখানে টু দা পয়েন্টে প্রত্যেকটা পয়েন্টকে ইনক্লুড করা হয়েছে। আর তোমরা জানো যে আমাদের কাছে যে বই আছে সেই বইগুলোকে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে তার যে জিস্ট, সেই জিস্ট গুলোকে নিয়ে এখানে নোটস কমপ্লিট করেছি। ওকে। তো চিন্তার কারণ নেই, তোমাদের জন্য আমরা আছি। আরো পরিশ্রম করতে হলে আরো করব, সেরা প্রস্তুতির জন্য যা করতে হয় তাই করব, শুধুমাত্র তোমরা বেস্ট দিয়ে আসো পরীক্ষার হলে। ওকে। তো দেখো ফার্স্ট পয়েন্ট কি বলছে এখানে, না শিখনে ব্যক্তি বৈষম্য দেখা যায়, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি, না ও আলাদা তোমার থেকে, সে আলাদা তোমার থেকে, অর্থাৎ কেউ এক নয়। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তি বৈষম্য, ব্যক্তি অনুপাতে সবাই আলাদা। ওকে। অর্থাৎ তুমি একরকম ভাবে শিখবে, ও একরকম ভাবে শিখবে, তুমি তাড়াতাড়ি শিখে নিতে পারো, ও একটু লেটে শিখতে পারে। তো এইরকম ব্যাপারগুলো থাকছে। অর্থাৎ এটা কেন? কারণ ব্যক্তি বৈষম্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। নেক্সট দেখো, শিখন কেবলমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, আগেই বলেছি সমস্ত প্রাণীদের মধ্যে শিখন আছে। শিখন ব্যক্তিকে অভিযোজনে সহায়তা করে। শিখন প্রক্রিয়া অনেক ক্ষেত্রে অনুশীলন নির্ভর। অনুশীলন নির্ভর আমি এক্সপ্লেন করে দিয়েছি তোমাদেরকে। শিখন কৃত্রিম, অর্থাৎ আর্টিফিশিয়াল প্রসেস বলতে পারো। কেন বলো তো? কারণ এর জন্য প্রশিক্ষণ বা অভিজ্ঞতার প্রয়োজন। প্রশিক্ষণ অভিজ্ঞতার প্রয়োজন বলেই শিখনকে আমরা কৃত্রিম প্রক্রিয়া বলছি। ওকে। স্টেটমেন্ট হিসেবে দিয়ে দেয়, রিজন এজাম্পশনে এগুলো ট্রু অ্যান্ড ফলস এ দিয়ে দেয় অনেক সময়, তো মনে রাখবে। শিখন পরিণমনের মতো স্বাভাবিক নয়, অর্থাৎ পরিণমন যেমন ন্যাচারাল প্রসেস, শিখন কিন্তু এখানে আর্টিফিশিয়াল প্রসেস, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। নেক্সট দেখো, শিখন হলো ক্রমবর্ধমান, ক্রম পরিবর্তনশীল প্রক্রিয়া। তো এটার আরো এক্সপ্লেন রয়েছে, আমি এটা ক্লাসে করে দেবো তোমাদেরকে এক্সপ্লেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমন সময় আসে যখন অনুশীলন সত্ত্বেও শিখনের উন্নতি ঘটে না, একেই শিখনের অধিতক্কা বলা হয়। ওকে। এটাও ঠিক নয় যে সব ধরনের পরিবর্তনই শিখন, যেমন ক্লান্তি, অসুস্থতা, ড্রাগ সেবন, এইগুলোর ফলে যে আচরণের পরিবর্তন হয় এটাকে আমরা শিখন বলবো না। তাহলে বুঝতে পারছো, সব ধরনের আচরণের পরিবর্তনই শিখন নয়। ওকে। স্টেটমেন্ট যদি দেয় তাহলে এটাকে কি বলবে? হ্যাঁ, সব ধরনের আচরণই শিখন নয়, এটা কিন্তু ট্রু। ওকে, এটা হচ্ছে সত্য। তাহলে সব ধরনের আচরণই শিখন, এটা কিন্তু মিথ্যা। তাহলে সব ধরনের আচরণই শিখন নয়, এটা কিন্তু ট্রু। ওকে। নেক্সট দেখো, শিখন হলো চাহিদা নির্ভর প্রক্রিয়া, অর্থাৎ বাইরের জগতের তাগিদ থাকলে তবেই কিন্তু শিখন সম্ভব। অর্থাৎ তোমার চাহিদা থাকতে হবে, চাহিদা যদি থাকে তবেই কিন্তু তাড়না আসবে, এবং তবেই তুমি শিখতে চাইবে, তাছাড়া কিন্তু চাইবে না। অর্থাৎ তোমাদের দেখো একটা চাহিদা আছে, তাগিদ আছে, তাড়না আছে, এই টপিকগুলো তোমরা কেন শিখছো, কেন জানছো, কেন লার্ন করছো? কারণ তোমাদের তাড়না আছে যে সামনে পরীক্ষা এবং পড়তে হবে, নয়তো দেওয়ালে পিঠ থেকে যাবে। আর একবার যদি এই সুযোগ চলে যায়
তাহলে কি হবে তুমি বুঝতেই পারছো। তো চাকরিটা অবশ্যই কনফার্ম করতে হবে, সেই জন্য ভালো প্রিপারেশন নিতে হবে, শুধু পাস করলে হবে না, ভালো নাম্বার তুলতে হবে। নেক্সট দেখো, শিখনে ব্যক্তি সবসময় আত্মসচেতন থাকে। অবশ্যই আত্মসচেতন থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। শিখন প্রক্রিয়া ব্যক্তির আত্মসক্রিয়তাকে জাগিয়ে তোলে। শিখন প্রেরণা নির্ভর, অন্তর্জগতে বা মানসিক তাগিদ থেকে শিখন ঘটে। নেক্সট দেখো, ইনসেনটিভ এবং মোটিভেশন এই দুটোর পারস্পরিক ক্রিয়ার ফলেই শিখন প্রক্রিয়া সম্ভব হয়। অর্থাৎ শিখন সমান আমরা বলতে পারি মোটিভেশন ইনটু ইনসেনটিভ। ওকে, সকল শিখনেই উদ্দেশ্যমূলক, অর্থাৎ তোমরা যে টপিকটা শিখছো এটার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? না, ভালো রেজাল্ট করতে হবে, পাস করতে হবে, ভালো নাম্বার তুলে পাস করতে হবে। ওকে, তো সকল শিখনেই কিন্তু উদ্দেশ্যমূলক, শর্ত সাপেক্ষ কন্ডিশন রয়েছে, এছাড়াও অবিচ্ছিন্ন প্রক্রিয়া। ওকে, কন্টিনিউয়াস প্রসেস, এটা মনে রাখবে, সকল শিখনেই কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে হয়, উদ্দেশ্যমূলক, শর্ত সাপেক্ষ একটা প্রক্রিয়া। ওকে, ক্লিয়ার করতে পেরেছো? নেক্সট দেখো, শিখন ও পরিণমন পরস্পর নির্ভরশীল প্রক্রিয়া। ওকে, তাহলে আজকে শিখন সম্পর্কে কম সময়ের মধ্যে যতটা পারা যায় ততটাই আলোচনা করলাম। প্রত্যেকটা পয়েন্টের আরো বিস্তারিত আলোচনা আছে, যেগুলো তোমাদেরকে আলোচনা করে দেওয়া হবে। যখন মেন ক্লাস শুরু হবে তখন আরো এই চ্যাপ্টার আলোচনা হবে, বিস্তারিতভাবে আলোচনা হবে। তো প্রত্যেকেই ক্লাসে জয়েন করো, এবং ডেমো ক্লাস চলছে, আমাদের ডেমো ক্লাস অনগোয়িং। যারা জয়েন করতে চাও, আমাদের ইউটিউবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, সেখান থেকেও তোমরা সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। ওকে, তো এরপর আমরা আলোচনা করব আজকের যে টপিক ছিল লার্নিং। এখান থেকে দেখো কিছু কোশ্চেন রাখা হয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলোকে তোমরা অ্যান্সার করো। কতটা বুঝতে পারলে এখান থেকে ক্লিয়ার করতে পারবে। ফার্স্ট কোশ্চেন দেখো, পরিণমন ইত্যাদির কারণে আচরণের পরিবর্তনকে শিখনও বলা হয়। তো এটা রিটে এসেছে 2016। তো এই কোশ্চেনটা বুঝতেই পারছো, তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে যারা ক্লাস করেছো। ওকে, পরিণমন ইত্যাদির কারণে আচরণের পরিবর্তনকে শিখন আমরা বলবো না। ওকে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এটা আলোচনা করেছি আমি। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন বিবৃতিটি বিকাশ এবং শেখার মধ্যে সম্পর্কের সবচেয়ে ভালো সারসংক্ষেপ? টিটেট 2015। তো বিকাশ এবং শিখনের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সবচেয়ে ভালো সারসংক্ষেপ কোনটি? বিকাশ শিখনের উপর নির্ভর করে না। বিকাশ কি শিখনের উপর নির্ভর করে? একদমই না। বিকাশের পিছনে শিখনের পথ। দেখো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, আমি বললাম না আজকের যে আলোচনা করলাম এটাও কিন্তু আলোচনা করেছি। বিকাশের পিছনে শিখন থাকে না শিখনের পিছনে বিকাশ থাকে? আলোচনা করেছি কিনা বলো? আলোচনা করেছি। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে দেখো বিকাশের পিছনে শিখন থাকে না, অর্থাৎ শিখন আগে থাকে, বিকাশ পিছনে থাকে। শিখন এবং বিকাশ সমার্থক শব্দ? একদমই না। শিখন এবং বিকাশ জটিলভাবে আন্তঃসম্পর্কিত। একদম কারেক্ট। ওকে, শিখন এবং বিকাশ জটিলভাবে আন্তঃসম্পর্কিত। নেক্সট কোশ্চেন দেখো, শিখনের সবচেয়ে উপযুক্ত অর্থ হলো? ইউপিটেট। এখানে দেখো কি হবে না, শিখনের সবচেয়ে উপযুক্ত অর্থ হচ্ছে আচরণের পরিবর্তন। ওকে, উপযুক্ত অর্থ, তাহলে আচরণের পরিবর্তন, এটাই হচ্ছে শিখন, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, শিখন হলো আচরণের পরিবর্তন, অভিজ্ঞতা বা অনুশীলনের ফলাফল, আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন, উপরের সবগুলোই। দেখো আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন আমি অলরেডি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে সেট করে এই ব্যাপারটাকে ক্লিয়ার করেছি, সেই সাইকেলের এক্সাম্পলটা দিয়ে। অভিজ্ঞতা অনুশীলনের ফলাফল, এটাও বলেছি। আচরণের পরিবর্তন, প্রত্যেকটা পয়েন্টকে তোমরা মনে করতে পারছো এবং এখান থেকে অ্যান্সারও করতে পারছো। ওকে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি মানসম্মত শিক্ষার জন্য ভালো নয়? নয় বলেছে। ওকে, তো মানসম্মত শিক্ষার জন্য ভালো কোনটি? না, মেকিং নোটস ভালো, এক্সট্রা রিডিং ভালো, সেলফ স্টাডি
ভালো। তাহলে ইউজিং গাইড বুকস, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি শিখনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভালো শতাংশের শিশুদের সাথে সম্পর্ক, অপশন বি উচ্চ বুদ্ধিমত্তা, অপশন সি ভালো স্কুল, অপশন ডি শেখার ইচ্ছে। তো বলো কোনটি হবে কারেক্ট অ্যান্সার? আচ্ছা, হ্যাঁ, শিখন তোমরা কখন শিখবে? যদি তোমাদের শেখার ইচ্ছে থাকে, তাই তো? কোনো টপিক সম্পর্কে লার্ন করতে চাও, তাহলে কি দরকার? সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি? অবশ্যই ইচ্ছে থাকতে হবে। ওকে, মোটিভেশন থাকতে হবে, চাহিদা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, মনোভাব থাকতে হবে। এগুলো নিয়ে আলোচনা করেছি। তো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীর সাথে সম্পর্কিত কোন কোন বিষয়গুলি শিখনের উপর প্রভাব ফেলে? অর্থাৎ শিখনের উপর প্রভাব ফেলে কোনগুলো দেখো না, শিক্ষার্থীর শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য কি প্রভাব ফেলে? একদম। যদি শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুর্বল থাকে, তাহলে কিন্তু শিখন হবে না, দ্রুত হবে না। শিখন দ্রুত হবে না। তাহলে এটা কিন্তু দরকার আছে, মানসিক স্বাস্থ্য ঠিক থাকতে হবে, শারীরিক স্বাস্থ্যও কিন্তু ঠিক থাকতে হবে, তবেই কিন্তু শিখন ভালোভাবে হবে। তারপরে দেখো, উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। ওকে, কোনো কিছু শেখার উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে, অর্জনের প্রেরণা থাকতে হবে বা প্রেরণা থাকতে হবে। তুমি কোনো কিছু অর্জন করবে, অ্যাচিভ করবে, সেটার প্রেরণা বা মোটিভেশন তোমার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু তুমি সেটা শিখতে পারবে। নেক্সট, প্রস্তুতি থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে, ইচ্ছা শক্তি থাকতে হবে। তাহলে সবগুলোই হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। যারা এডমিশন নিতে চাও, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো, ওখানে তোমরা ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে, ক্লাস সম্পর্কিত এবং বিভিন্ন এক্সামের আপডেট তোমরা পেয়ে যাবে। তো টেলিগ্রামে জয়েন করার জন্য টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ইডব্লিউ স্টাডি লিখে সার্চ করো, দেখো আমাদের চ্যানেল চলে আসবে। সেখানে তোমরা অবশ্যই জয়েন থাকবে ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য। ওকে, তো নেক্সট ডেমো ক্লাসে দেখা হচ্ছে। প্রত্যেকে জয়েন করবে এবং আমাদের এক্সপার্টরা আছেন, ওনাদের সাথে তোমরা পরিচয় করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।